আমরা আজ থেকে ক্লাস 11 এর বায়োলজি শুরু করছি এবং আমরা শুরু করব একদম বেসিক্স দিয়ে যে বায়োলজি টার্মের মানে কি। বায়োলজি যে টার্মটা আছে এই যে মানে অর্থাৎ বায়ো এইটা তিনটে শব্দ মানে BIO এই তিনটে লেটারের মানে হচ্ছে লিভিং। আর এই যে লজি মানে হচ্ছে স্টাডি, তার মানে বায়োলজি শব্দের মানে হচ্ছে স্টাডি অফ লিভিং। মানে বায়োলজি সায়েন্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে লিভিংদের নিয়ে স্টাডি করা হয়। আর এর ফাদারকে, বায়োলজির ফাদারকে বা জনককে অ্যারিস্টটলকে বলা হয় কি দ্য ফাদার অফ বায়োলজি। আর বায়োলজি কি একটা ব্রাঞ্চ সায়েন্সের যেখানে লিভিংদের নিয়ে স্টাডি করা হয়। তো এখান থেকে ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড এই চ্যাপ্টারটা এসেছে দ্য লিভিং ওয়ার্ল্ড। তার মানে এই চ্যাপ্টারে আমরা কেবলমাত্র লিভিংদের নিয়ে পড়বো। এবার আমরা লিভিং আর নন লিভিং অর্থাৎ একটা যদি আমরা আমাদের চারপাশে দেখি যেমন লিভিংরা রয়েছে ঠিক তেমনই নন লিভিংরাও রয়েছে। তো কোন একটা জিনিসকে আমরা লিভিং কি করে বলি? নিশ্চয়ই তার কিছু প্রপার্টিজ রয়েছে যেগুলো থেকে আমরা দেখে বলি যে হ্যাঁ এইগুলো রয়েছে মানে এর লিভিং আর এইগুলো নেই মানে এর নন লিভিং। তো যে প্রপার্টিজ গুলো রয়েছে থাকলে আমরা যে কোনো একটা জিনিসকে লিভিং বলতে পারি। যেমন এটাকে আমি আগে থেকে বলতে পারি এটা নন লিভিং, তার মানে এর মধ্যে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যেগুলো আমি জানি যে এগুলো লিভিং এর মধ্যে থাকে আর এটাতে সেই প্রপার্টিজ গুলো নেই। আর এই প্রপার্টিজ গুলো না থাকায় আমরা এই পেনটাকে নন লিভিং বলছি। তাহলে সেই প্রপার্টিজ গুলো কি কি? ফার্স্ট, গ্রোথ বা বৃদ্ধি। সেকেন্ড, রিপ্রোডাকশন। থার্ড, মেটাবলিজম। ফোর্থ, কনসিয়াসনেস বা সেন্সিটিভিটি। বইটা সেন্সিটিভিটি রয়েছে, সেন্সিটিভিটি। and fifth, cellular organization। এই যে পাঁচটা প্রপার্টি, এই পাঁচটা প্রপার্টি থাকলে আমরা যে কোনো একটা জিনিসকে সেটা লিভিং বলে আমরা মনে করতে পারি। যেমন কোন একটা জিনিস আমার সামনে রয়েছে, তার যদি গ্রোথ থাকে, তার ক্ষেত্রে যদি রিপ্রোডাকশন থাকে, তার ক্ষেত্রে যদি মেটাবলিজম হয়, তার ক্ষেত্রে যদি সেন্সিটিভিটি থাকে অর্থাৎ সে যদি উত্তেজনায় সাড়া দেয় বা তার যদি একটা সেলুলার অর্গানাইজেশন থাকে, তাহলে আমরা সেটাকে একটা লিভিং বলে বলতে পারি যে এটা একটা লিভিং থিং। আর যদি না থাকে তখন সেটাকে আমরা নন লিভিং থিং বলতে পারি। এগুলো একদম বেসিক্স। তো এই প্রপার্টিজ আমরা দু ধরনের হতে পারে। একটাকে আমরা বলতে পারি ডিফাইনিং প্রপার্টিজ আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ। তো ডিফাইনিং প্রপার্টি কি? ডিফাইনিং প্রপার্টি হচ্ছে এমন কিছু প্রপার্টি, এই পাঁচটার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটা কেবলমাত্র লিভিংদের ক্ষেত্রেই প্রেজেন্ট থাকে, নন লিভিংদের ক্ষেত্রে থাকে না। only present in living without any exception। মানে কোনো এক্সেপশনই থাকবে না, প্রত্যেকটা লিভিং এর ক্ষেত্রেই এই প্রপার্টিজ গুলো থাকবে। তাহলে সেইগুলোকে আমরা ডিফাইনিং প্রপার্টি বলি। কোনো নন লিভিংও থাকবে না, কেবলমাত্র লিভিং এ থাকবে। আর ক্যারেক্টারিস্টিক প্রপার্টি যেটা লিভিং এও থাকতে পারে, আবার লিভিং এ নাও থাকতে পারে, আবার সেটা নন লিভিং এও থাকতে পারে। এইগুলোকে আমরা ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ বলতে পারি। আর ডিফাইনিং প্রপার্টিজ হচ্ছে সেই সমস্ত প্রপার্টি গুলো যেগুলো কেবলমাত্র লিভিং এ থাকে, মানে যে প্রপার্টিজ গুলো আমরা দেখে বলে দিতে পারি যে হ্যাঁ এটা লিভিং। আর এমন কিছু প্রপার্টিজ রয়েছে যেটা লিভিংও থাকতে পারে আবার নন লিভিং এও থাকতে পারে, সেইগুলোকে আমরা বলে থাকি ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। আমরা এবার ফার্স্ট প্রপার্টি গ্রোথ বা বৃদ্ধি সেটা সম্পর্কে জানবো। গ্রোথ বা বৃদ্ধি কি? আমরা জানি যে জীব মানেই বৃদ্ধি হবে, মানে হাইটে বাড়ে। বৃদ্ধি হয় কি? ইনক্রিজ হয়। ইনক্রিজ কিসে হয়? হাইটে হতে পারে বা মাসে হতে পারে, হাইটে ইনক্রিজ হতে পারে। যেমন আমি একদম এরকমই ছিলাম না, ফার্স্ট থেকে একদম ছোট ছিলাম, আস্তে আস্তে সময়ের সাথে সাথে বেড়েছি। অর্থাৎ গ্রোথ হয়েছে কিসে? আমার হাইটে বা আমার মাসে বৃদ্ধি হয়েছে, সেটাকে আমি বলতে পারি কি গ্রোথ। আর গ্রোথ হয়ে থাকে পার্মানেন্ট হয়, পার্মানেন্ট গ্রোথ হয়, একদম পার্মানেন্ট। মানে পার্মানেন্ট কেন বলা হয় গ্রোথকে?
আমি যদি এখন চাই যে আমার হাইটটাকে আমি ছোট করে দেবো, মানে যে গ্রোথটা আমার হয়ে গেছে সেই গ্রোথটাকে আমি কমিয়ে দেবো, সেটা তো সম্ভব নয়, কারণ যে গ্রোথটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, একদম ইরিভার্সেবল একটা বিষয়। গ্রোথ হয়ে গেলে সেটাকে আর রিভার্স করা যায় না, মানে আবার আগের জায়গায় নিয়ে আসা যায় না। যে মাসটা বা যে হাইটটা বেড়ে গেছে সেটা বেড়ে গেছে, অর্থাৎ গ্রোথ হাইটে হতে পারে, এটা তো ইজি ছিল, হাইটে হতেই পারে। আরেকটা হতে পারে নাম্বার অফ সেলসে, নাম্বার অফ সেলসেও গ্রোথ হতে পারে। নাম্বার অফ সেলসে কি করে গ্রোথ হয়, যেমন একটা অ্যামিবা রয়েছে, এটা একটা অ্যামিবা, এটা একটা অ্যামিবা। এই অ্যামিবায় কি হয়, বাইনারি ফিউশন হয়, বাইনারি ফিউশন হয়। বাইনারি ফিউশন মানে একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা তৈরি হয়েছে, অর্থাৎ একটা থেকে দুটো হলো, মানে একটা সেল থেকে দুটো সেল। অ্যামিবা কি হয়, ইউনিসেলুলার হয়, অ্যামিবা ইউনিসেলুলার। তো একটা ইউনিসেলুলার অ্যামিবা থেকে দুটো ইউনিসেলুলার অ্যামিবা তৈরি হয়েছে, অর্থাৎ নাম্বার বেড়েছে, অর্থাৎ গ্রোথ হয়েছে। আবার আমি এটাকে রিপ্রোডাকশনও বলতে পারি, কারণ একটা অ্যামিবা থেকে তো দুটো অ্যামিবা তৈরি হয়েছে, মানে সেম স্পিসিস তৈরি হয়েছে, অর্থাৎ অ্যামিবা রিপ্রোডাকশনও করছে। তার মানে ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে যেটাই গ্রোথ সেটাই কিন্তু রিপ্রোডাকশন। তার মানে ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথ and reproduction means the same, যেটাই গ্রোথ সেটাই কিন্তু রিপ্রোডাকশন ইউনিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে মোটেই না, আমাদের ক্ষেত্রে গ্রোথ হয়, মানে আমরা তো মাল্টিসেলুলার অর্গানিজম, মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথ হলে যে রিপ্রোডাকশন হবে এর কোনো মানে নেই, কারণ আমার স্কিন সেলে কন্টিনিউয়াস গ্রোথ হচ্ছে, কারণ ড্যামেজ হচ্ছে আবার গ্রোথ হচ্ছে, কিন্তু রিপ্রোডাকশন তো হচ্ছে না। কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম যখনই গ্রোথ করে তখনই রিপ্রোডাকশন করে, তাই গ্রোথ আর রিপ্রোডাকশন ইউনিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে সেম হয়ে থাকে। এবার লিভিং এর ক্ষেত্রে তো গ্রোথ হচ্ছে, তো লিভিং এর মধ্যে কেবল অ্যানিমালস আসে না, লিভিং এর ক্ষেত্রে যেমন অ্যানিমালস আসবে ঠিক তেমনি প্ল্যান্টসরাও আসে। তার মানে প্ল্যান্টসদের ক্ষেত্রেও গ্রোথ হয়, আর প্ল্যান্টসদের যে গ্রোথটা সেটা হয় আনলিমিটেড গ্রোথ, বা যেটাকে বলা হয়ে থাকে আনডিটারমিনেট গ্রোথ, আনডিটারমিনেট গ্রোথ। অর্থাৎ থ্রু আউট দ্য লাইফ স্প্যান, মানে একটা গাছ যত বছর বাঁচে তত বছরই ওদের মধ্যে গ্রোথ হয়, অর্থাৎ থ্রু আউট দ্য লাইফ স্প্যান, throughout the lifespan, যত বছর বাঁচবে তত বছর কিন্তু গ্রোথ হবে, অর্থাৎ আনলিমিটেড গ্রোথ হয়। কিন্তু একটা অ্যানিমালের ক্ষেত্রে একটা সার্টেন এজ অবধি, একটা সার্টেন টাইম অবধি গ্রোথ হয়, তারপর কি গ্রোথটা স্টপ হয়ে যায়, অর্থাৎ অ্যানিমালস এর ক্ষেত্রে হয় ডিটারমিনেট গ্রোথ, ডিটারমিনেট গ্রোথ হয়। আর প্ল্যান্টস দের ক্ষেত্রে হয়ে থাকে আনডিটারমিনেট গ্রোথ, মানে কন্টিনিউয়াস গ্রোথ হতেই থাকে প্ল্যান্টস দের ক্ষেত্রে। তাহলে ইউনিসেলুলার অর্গানিজম, আচ্ছা গ্রোথ কি, গ্রোথ পার্মানেন্ট চেঞ্জ হয়ে থাকে, ইনক্রিজ হয়, মাস ইনক্রিজ হতে পারে, হাইট ইনক্রিজ হতে পারে, বা নাম্বার অফ সেলস ইনক্রিজ হতে পারে। তো যখন অ্যামিবা বা কোনো একটা ইউনিসেলুলার অর্গানিজম গ্রোথ করে সেটাকে আমরা তার রিপ্রোডাকশনও বলতে পারি, কারণ সেম স্পিসিসের নাম্বার বাড়ছে, অর্থাৎ নেক্সট জেনারেশন বাড়ছে, অর্থাৎ রিপ্রোডাকশনও হচ্ছে, আবার নাম্বার বাড়ছে বলে গ্রোথও হচ্ছে, তাই গ্রোথ আর রিপ্রোডাকশনকে সেম বলা যেতে পারে। কার ক্ষেত্রে, ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে। আর অ্যানিমালদের ক্ষেত্রে গ্রোথ একটা সার্টেন এজ বা সার্টেন টাইম অবধি হয়ে থাকে, তাই সেটাকে বলে ডিটারমিনেট গ্রোথ। আর প্ল্যান্টসদের ক্ষেত্রে থ্রু আউট দ্য লাইফ স্প্যান, মানে যত বছর একটা গাছ বাঁচে তত বছর তাদের ইয়ে হয়ে থাকে, গ্রোথ হয়ে থাকে। তো সেই কারণে সেটাকে বলে আনডিটারমিনেট গ্রোথ বা আনলিমিটেড গ্রোথ হয়ে থাকে। এবার গ্রোথ কেবলমাত্র যে লিভিং এর ক্ষেত্রে হবে তার কোনো মানে নেই। গ্রোথ লিভিং এর ক্ষেত্রে তো হচ্ছে, কিন্তু গ্রোথ নন লিভিং এর ক্ষেত্রেও হয়, গ্রোথ নন লিভিং এর ক্ষেত্রেও হয়। ফর এক্সাম্পল, আমরা যখন ঘর ঝাড় দিচ্ছি, ঝাড় দিতে দিতে আমরা একটা কোনায় গিয়ে সেই ময়লাটাকে স্টোর করছি, এবং প্রত্যেক দিনই যদি সেটা হয়, হতে হতে আমরা দেখবো যে আস্তে আস্তে ময়লাটা স্তূপে পরিণত হয়, মানে আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ হাইট ইনক্রিজ হতে থাকে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার মাস বা হাইট বাড়ছে, অর্থাৎ গ্রোথ হচ্ছে। অর্থাৎ নন লিভিং এর ক্ষেত্রেও গ্রোথ হয়, এবং সেটা কি হয়ে থাকে, দেখা যায়, অর্থাৎ এক্সটেন্সিভ গ্রোথ হয়ে থাকে, এক্সটেন্সিভ গ্রোথ, যেটাকে বাইরে থেকে দেখা যায়। আর আমাদের ক্ষেত্রে হয় ইন্ট্রিনসিক গ্রোথ, আমি যে গ্রোথ, আমার হাইট বেড়েছে, আমরা বুঝতে পারছি যে আমার হাইট বেড়েছে, কিন্তু কি করে হয়েছে সেটা আমি জানি না। কিন্তু একটা নন লিভিং এর ক্ষেত্রে যে গ্রোথটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা সেটা দেখছি এবং বুঝতে পারছি যে গ্রোথ হচ্ছে, এবং এদের গ্রোথ কেবলমাত্র হাইট বা মাসেই হয়, বা
আমাদের ক্ষেত্রে যেমন ইররিভার্সিবল ছিল, মানে আমাদের ক্ষেত্রে গ্রোথ হয়ে গেলে হয়ে গেছে, আর সেই গ্রোথটাকে কমানো যাবে না। কিন্তু নন লিভিং এর ক্ষেত্রে রিভার্সিবল গ্রোথ হয়ে থাকে, রিভার্সিবল গ্রোথ। মেন কথা হলো হচ্ছে নন লিভিং এর ক্ষেত্রেও গ্রোথ হচ্ছে, গ্রোথ লিভিং এর ক্ষেত্রেও হচ্ছে, গ্রোথ নন লিভিং এর ক্ষেত্রেও হচ্ছে। আর যে ফিচারটা বলা হয়েছিল যে যে সমস্ত প্রপার্টি লিভিং এর ক্ষেত্রেও থাকে নন লিভিং এর ক্ষেত্রেও থাকে তাদেরকে বলা হয় ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। তাহলে গ্রোথ লিভিং এর ক্ষেত্রেও হচ্ছে আবার নন লিভিং এর ক্ষেত্রেও হচ্ছে, তাই গ্রোথকে আমরা বলে থাকি কি ক্যারেক্টারিস্টিক প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। আমরা ডিফাইনিং ফিচার বা ডিফাইনিং প্রপার্টি বলতে পারবো না গ্রোথকে, কারণ একটা গ্রোথ দেখে আমি বলতে পারবো না যে এই জিনিসটা লিভিং না নন লিভিং, কারণ নন লিভিং এর ক্ষেত্রেও গ্রোথ হচ্ছে বা লিভিং এর ক্ষেত্রেও কিন্তু গ্রোথ হচ্ছে। তো গ্রোথ কমপ্লিট, গ্রোথের পরে হচ্ছে এবার রিপ্রোডাকশন। গ্রোথের পরে আরেকটা প্রপার্টি রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন বা জনন, রিপ্রোডাকশন বা জনন কি, যেখানে সেম স্পিসিস তার স্পিসিসটাকে কন্টিনিউ করার জন্য যখন রিপ্রোডিউস করে অর্থাৎ অপত্য জীব সৃষ্টি করে, অর্থাৎ জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয়ে থাকে কি রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন কি হয়ে থাকে লিভিং এর একটা ফিচার। অর্থাৎ এখানে কি হয়, এখানে একটা জেনারেশন, যেমন এটা একটা স্পিসিস রয়েছে, একটা স্পিসিস রয়েছে, এই স্পিসিসটা নিজের কন্টিনিউটি বজায় রাখার জন্য, নিজেকে এই কি বলবো এই এনভায়রনমেন্টে টিকিয়ে রাখার জন্য, নিজের সত্তাকে বাঁচানোর জন্য সেম স্পিসিস তৈরি করছে, সেম স্পিসিস তৈরি করছে। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে কি রিপ্রোডাকশন। আর রিপ্রোডাকশন হবে কোথায় হবে, লিভিং এই হবে, রিপ্রোডাকশন লিভিং এ হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে রিপ্রোডাকশন কি কেবলমাত্র লিভিং এই হয়? হ্যাঁ, কেবলমাত্র লিভিং এই হয়, রিপ্রোডাকশন নন লিভিং এ হয় না। কিন্তু রিপ্রোডাকশন লিভিং এ সবার ক্ষেত্রে যে হবে এর কোনো মানে নেই। অর্থাৎ লিভিং এর ক্ষেত্রেও এক্সেপশনস থাকে যাদের ক্ষেত্রে রিপ্রোডাকশন হয় না। যেমন ফর এক্সাম্পল আমরা মিউলের কথা বলতে পারি, মিউল বা যাকে বাংলায় বলা হয় খচ্চর। মিউল কি হয়ে থাকে, এক ক্রস ব্রিডিং হয়ে থাকে কার কার মধ্যে, মেল ডঙ্কি আর ফিমেল হর্স। আর ফিমেল হর্সের মধ্যে যদি আমরা ক্রস ব্রিডিং করি, যদি ক্রস ব্রিড করা হয় এদের মধ্যে, যদি ক্রস ব্রিডিং করা হয় তাহলে তৈরি হয় কি মিউল। আর মিউল কি হয়ে থাকে, স্টেরাইল হয়ে থাকে। মিউল তো লিভিং, মিউল একটা লিভিং অর্গানিজম, আর এই মিউল কিন্তু হয়ে থাকে স্টেরাইল। অর্থাৎ কি হচ্ছে, মিউল কিন্তু রিপ্রোডাকশন করছে না, মিউল রিপ্রোডাকশন করছে না। মিউল যখন রিপ্রোডাকশন করছে না তার মানে সেটাকে নন লিভিং বলতে পারি না, কারণ কিন্তু মিউল তো লিভিং, মিউল লিভিং কিন্তু রিপ্রোডাকশন করছে না, তাই সেটাকে আমরা লিভিং তো বলবো, কারণ মিউল লিভিং জীব একটা, কিন্তু রিপ্রোডাকশন করছে না, কারণ এই একটা ক্রস ব্রিডিং এর রেজাল্ট। যেমন আরেকটা এক্সাম্পল হতে পারে ইনফার্টাইল কাপল। ইনফার্টাইল কাপল এরাও লিভিং মানুষ, এরা লিভিং কিন্তু এরা রিপ্রোডিউস করতে পারছে না, অর্থাৎ এরা স্টেরাইল হচ্ছে। অর্থাৎ রিপ্রোডাকশনকে দেখে আমি বলতে পারি না যে কোন একটা অর্গানিজম বা কোন একটা স্পিসিস লিভিং না নন লিভিং। অর্থাৎ রিপ্রোডাকশনকেও গ্রোথের মতোই আমরা একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি বলে থাকি। অর্থাৎ রিপ্রোডাকশনকেও ডিফাইনিং ফিচার বলা যায় না। এই ছিল গ্রোথ আর রিপ্রোডাকশন। তাহলে পাঁচটা ফিচারের মধ্যে দুটো ফিচার গ্রোথ আর রিপ্রোডাকশন দুটোই কিন্তু ডিফাইনিং ফিচার নয়, দুটোই হয়ে থাকে ক্যারেক্টারিস্টিক ফিচার। এই দুটোর মধ্যে থেকে কোনোটা দেখে আমরা বলতে পারি না যে সেটা লিভিং নাকি নন লিভিং। মেটাবলিজম, মেটাবলিজম, মেটাবলিজম বা বিপাক, মেটাবলিজম বা বিপাক। মেটাবলিজম বা বিপাক কি, আমাদের বডি একটা অর্গানিজম তৈরি হয় কি নিয়ে, কেমিক্যালস নিয়ে। এই কেমিক্যালস গুলো কি করে থাকে, রিঅ্যাকশন করে থাকে, অর্থাৎ বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন করে থাকে। এই যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো আমাদের বডিতে কন্টিনিউয়াসলি হচ্ছে, কারণ আমাদের বডিতে বিভিন্ন এনজাইমস রয়েছে। এই এনজাইমস গুলো কি করছে, কেমিক্যালকে বিভিন্ন রিঅ্যাকশন করাচ্ছে। এই যে কন্টিনিউয়াস রিঅ্যাকশনস গুলো হচ্ছে, এই যে সাম টোটালকে, টোটাল সাম অফ কেমিক্যাল রিঅ্যাকশন
কে বলা হয় মেটাবলিজম বা বিপাক। মানে যত কেমিক্যাল রিঅ্যাকশন আমাদের বডিতে কন্টিনিউয়াসলি হচ্ছে তাদের টোটাল সামকে বলা হয়, তাদের টোটাল সামকে বলা হচ্ছে কি মেটাবলিজম। টোটাল সাম অফ কেমিক্যাল রিঅ্যাকশন ইন আওয়ার বডি। আমাদের বডিতে যত কেমিক্যাল রিঅ্যাকশনস হচ্ছে তাদের সবাইকে একসঙ্গে বলা হয় কি মেটাবলিজম। এই মেটাবলিজম আবার দু ধরনের হতে পারে। মেটাবলিজম দু ধরনের হতে পারে, এক অ্যানাবলিজম আর এক হয়ে থাকে ক্যাটাবলিজম। মানে অ্যানাবলিজম মানে সিনথেসিস, কিছুটা আনা হচ্ছে, সিনথেসিস, সিনথেসিস হচ্ছে, যেমন ফটোসিনথেসিস, এরকম কিছু সিনথেসিস হচ্ছে, মানে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে বিভিন্ন লার্জ বা কমপ্লেক্স মলিকিউলস বিভিন্ন ছোট ছোট স্মল মলিকিউলস মিলে সিনথেসিস হচ্ছে একটা কমপ্লেক্স মলিকিউলস। মানে কোনো না কোনো কেমিক্যাল রিঅ্যাকশন কিছু না কিছু সিনথেসিস করছে, তখন সেটাকে বলা হয় কি অ্যানাবলিজম। আর ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন, কেটে ফেলা, ব্রেকডাউন, ব্রেকডাউন। যেমন এটা আমাদের রেসপিরেশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ব্রেকডাউন। ব্রেকডাউন হচ্ছে বিভিন্ন লার্জ মলিকিউল বা কমপ্লেক্স মলিকিউলে ব্রেকডাউন হয়ে বিভিন্ন স্মল মলিকিউলস তৈরি হচ্ছে, ফর্ম হচ্ছে, সেটা হচ্ছে ক্যাটাবলিজম। তাহলে বিপাক বা মেটাবলিজম কি আমাদের বডিতে যে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো হচ্ছে তার টোটাল সাম, তাদের একসঙ্গে বলা হয় কি মেটাবলিজম। মেটাবলিজম দু ধরনের হতে পারে, অ্যানাবলিজম হতে পারে আবার ক্যাটাবলিজমও হতে পারে। অ্যানাবলিজম মানে হচ্ছে কোনো কিছু সিনথেসিস হওয়া, আর ক্যাটাবলিজম মানে হচ্ছে কোনো কিছু ব্রেকডাউন হওয়া। এবার এই যে মেটাবলিজম বা কেমিক্যালস, এই কেমিক্যালস গুলোকে রিঅ্যাকশন ঘটানোর জন্য কি দরকার? বিভিন্ন এনজাইমস দরকার। এই এনজাইমস গুলো অনলি প্রেজেন্ট ইন লিভিং। কেবলমাত্র লিভিং দের ক্ষেত্রে এই এনজাইমস গুলো প্রেজেন্ট থাকে, অর্থাৎ কেবলমাত্র লিভিং দের ক্ষেত্রে কি হচ্ছে? কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো হচ্ছে, অর্থাৎ মেটাবলিজম হচ্ছে। তাহলে মেটাবলিজমকে বলা যায় একটা ডিফাইনিং ফিচার। তার মানে আমাকে যদি দুটো অর্গানিজম দেওয়া থাকে, দেওয়ার পরে যদি বলা হয় যে এরা লিভিং না নন লিভিং, সেক্ষেত্রে আমি কি দেখবো? গ্রোথ বা রিপ্রোডাকশন দেখবো না, কারণ গ্রোথ হতেও পারে নাও হতে পারে, কারণ গ্রোথ লিভিংও হয় নন লিভিংও হয়, আবার রিপ্রোডাকশন গ্রোথ লিভিং এর ক্ষেত্রে নাও হতে পারে, স্টেরাইলও হতে পারে। কিন্তু মেটাবলিজম লিভিং এর ক্ষেত্রে হবে, নন লিভিং এর ক্ষেত্রে হয় না, উইদাউট এনি এক্সেপশন মেটাবলিজম লিভিং এর ক্ষেত্রে হবে। এই কারণে মেটাবলিজমকে বলা হয় কি ডিফাইনিং ফিচার। তো মেটাবলিজমের পরে আমাদের 4 নাম্বার যেটা, এবার ফোর্থ 4 নাম্বার ফিচার, সেটা হচ্ছে সেনসিটিভিটি বা কনসিয়াসনেস, অর্থাৎ উত্তেজনায় সাড়া দেওয়া। কি হয়ে থাকে? জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয়। যেমন আমি ঘরের মধ্যে রয়েছি, যদি আমার ঘরে আমাদের কেউ একটা বল ছুঁড়ে মারে, আমি সেটার এগেইনস্টে একটা রিঅ্যাকশন দেবো, বা আমার চোখে যদি হুট করে সূর্যের লাইট পড়ে, সূর্যের আলো এসে পড়ে, সূর্যের দিকে তাকালে আমি তার এগেইনস্টে একটা রিঅ্যাকশন দিই। অর্থাৎ লিভিংরা কি করে থাকে? কোনো একটা স্টিমিউলাইকে সেন্স করে এবং তার এগেইনস্টে একটা রিঅ্যাকশন দেয় বা রেসপন্ড করে। এইটাকেই বলা হয় সেনসিটিভিটি, অর্থাৎ কোনো একটা উত্তেজনাকে সেন্স করে তার এগেইনস্টে রেসপন্স করা। এই স্টিমুলাইটা 3 ধরনের হতে পারে, ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে বা বায়োলজিক্যাল হতে পারে। যে কোনো স্টিমুলাই হোক না কেন, তার এগেইনস্টে যে রেসপন্স দেওয়া, অর্থাৎ কোনো একটা উত্তেজনার এগেইনস্টে যে সাড়া দেওয়া, তাকেই বলা হয় কি সেনসিটিভিটি বা কনসিয়াসনেস। এই কনসিয়াসনেস, সেনসিটিভিটিকে বলা হয়ে থাকে কি কনসিয়াসনেস। আর কনসিয়াসনেসের মধ্যে আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস। কনসিয়াসনেস বা সেনসিটিভিটি লিভিং এর ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা জীবই উত্তেজনায় সাড়া দেয়। তাই সেনসিটিভিটিকেও মেটাবলিজমের মতোই ডিফাইনিং ফিচার বলা যেতে পারে। কিন্তু এই যে সেলফ কনসিয়াসনেস অর্থাৎ নিজেকে নিয়ে অ্যাওয়ার হওয়া, সেলফ অ্যাওয়ারনেস বা সেলফ কনসিয়াসনেস, কেবলমাত্র নিজেকে নিয়ে ভাবা, এটা অনলি ভিজিবল ইন হিউম্যানস। এটা কেবলমাত্র হিউম্যানদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়।
হিউম্যানসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে যদি কোশ্চেন আসে যে কনসিয়াসনেস লিভিং আর নন লিভিং এর মধ্যে কার ফিচার, লিভিং এর ফিচার, আর সেলফ কনসিয়াসনেস লিভিং এর মধ্যে কেবলমাত্র হিউম্যানদের ফিচার। আর একটা নোটেবল পয়েন্ট হয়ে রাখা যেতে পারে, সেটা হচ্ছে কোমা পেশেন্ট। কোমা পেশেন্ট হচ্ছে কি, এটা একটা ব্রেন ডেড কন্ডিশন। কোমা পেশেন্টকে একটা ব্রেন ডেড কন্ডিশন বলা হয়, ব্রেন ডেড কন্ডিশন। অর্থাৎ এই সময় কি হয়ে থাকে, এরা কোনো স্টিমুলাইকে সেন্সও করতে পারছে না, আর সেন্স করতে পারলেও তার এগেইনস্টে কোনো রেসপন্স দিতে পারছে না। নো রেসপন্স, কোনো রেসপন্স দিতে পারছে না। অর্থাৎ এদের ক্ষেত্রে সেনসিটিভিটি দেখা যাচ্ছে না। আর এই কোমা পেশেন্টদের ক্ষেত্রে সেনসিটিভিটি দেখা যাচ্ছে না বলে আমি এটাকে নন লিভিং তো নিশ্চয়ই বলতে পারি না, কারণ কোমা পেশেন্টদের ক্ষেত্রে মেটাবলিজম চলে, মেটাবলিজম কন্টিনিউ হয় তো, কিন্তু এবার সেনসিটিভিটি নেই, কিন্তু মেটাবলিজম তো রয়েছে। এই কারণে কোমা পেশেন্ট এটা একটা মেডিকেল স্টেট, এটা একটা ব্রেন ডেড কন্ডিশন, এটাকে বলা যেতে পারে। সেখানে কোমা পেশেন্টকে বলা হয় কি নন লিভিং অর নন লিভিং। এটা লিভিংও নয়, এটা নন লিভিংও নয়, এটা একটা মেডিকেল স্টেট বা ব্রেন ডেড কন্ডিশন, যেখানে পেশেন্টের ক্ষেত্রে কোনো স্টিমুলাই থাকে না, মানে স্টিমুলাইকে সেন্স করার ক্ষমতা থাকে না, অর্থাৎ কনসিয়াসনেস অ্যাবসেন্ট থাকে, কিন্তু মেটাবলিজম কন্টিনিউ হয়। এই কারণে কোমা পেশেন্টকে আমরা নন লিভিংও বলতে পারছি না, আবার লিভিংও বলতে পারছি না। আর সেলফ কনসিয়াসনেস কেবলমাত্র হিউম্যানসদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এবার লাস্ট প্রপার্টি, সেটা হচ্ছে আমাদের সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন কেবলমাত্র লিভিং এর ক্ষেত্রে থাকবে, এটাও একটা ডিফাইনিং ফিচার, তার মানে গ্রোথ আর রিপ্রোডাকশন, গ্রোথ এন্ড রিপ্রোডাকশন বাদ দিলে, এর একমাত্র হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। এই দুটোকে যদি বাদ দিই, এই দুটো বাদে যে বাকি তিনটে, সেটা মেটাবলিজম হোক, কনসিয়াসনেস হোক বা সেলুলার অর্গানাইজেশন হোক, সবকটা কিন্তু ডিফাইনিং ফিচারের মধ্যেই পড়ছে। অর্থাৎ প্রত্যেকটা এই তিনটে ফিচার যেখানে থাকবে তাদেরকে আমরা জীব বা লিভিং বলবোই। তো সেলুলার অর্গানাইজেশন কি, প্রত্যেকটা জীব তারা সেল নিয়ে তৈরি হবে, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে সেল থাকবে। এই কারণে সেলকে আমরা ইউনিট অফ লাইফও বলে থাকি, সেলকে আমরা এই কারণে ইউনিট অফ লাইফও বলে থাকি। অর্থাৎ জীব মাত্রই কোষ নিয়ে তৈরি, সেটা একটা কোষ নিয়ে তৈরি হলে তাকে আমরা ইউনিসেলুলার বলবো, একের বেশি হলে তখন সেটাকে আমরা মাল্টি সেলুলার বলবো। কিন্তু সেল থাকবে, সেল ছাড়া কোনো জীব তৈরি হতে পারে না। আর সেলের মধ্যে থাকে হচ্ছে প্রোটোপ্লাজম। হলো হচ্ছে এটা হচ্ছে প্রোটোপ্লাজম এমন একটা জায়গা যেখানে একে বলা কোষের ভৌত ভিত্তি। এখানে প্রত্যেকটা রিঅ্যাকশন, যত যা রিঅ্যাকশন আছে সেলের, সমস্ত কিছু এখানে হয়। যে মেটাবলিজম থেকে শুরু করে যা কিছু আমাদের বডিতে যত যা রিঅ্যাকশন হয় সব কিন্তু প্রোটোপ্লাজমে হয়। এই প্রোটোপ্লাজমকে বলা হয় কোষের ভৌত ভিত্তি। তো এই পাঁচটা ফিচার্স যাদের ক্ষেত্রে থাকে, এই পাঁচটা প্রপার্টি যাদের ক্ষেত্রে থাকে, তাদেরকে আমরা লিভিং বলতে পারি। তার মধ্যে থেকে গ্রোথ আর রিপ্রোডাকশন যেটা, সেটা হয়ে থাকে ক্যারেক্টারিস্টিক ফিচার, আর বাকি তিনটা হয়ে থাকে ডিফাইনিং ফিচার। তো আজকের ক্লাস এত দূরই। আমরা